23 এপ্রিল 2025-এ ঠিক সেই পহেলগাঁও ঘটনার পরের কথা আপনাদের মনে আছে। 23 এপ্রিল তারিখে 2025 গত বছর সিন্ধু জল বন্টন চুক্তিকে অনির্দিষ্টকালের জন্যে কেপ্ট ইন অ্যাবেয়েন্স বা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। আর ভারত এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে পাকিস্তানের ঘুম উড়ে গেছে। প্রথম দিকে হুমকি দিচ্ছিল, আর সেসব হুমকির কি ভাষা! পাকিস্তানের এনএসসি বা ন্যাশনাল সিকিউরিটি কমিটির হুমকি কি ছিল মনে করিয়ে দিই। ভারতের সিদ্ধান্ত ঘোষিত হতেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে 24 এপ্রিল মানে ঠিক পরদিনই পাকিস্তানের সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পাকিস্তানের প্রাপ্য জল বন্ধ করা বা নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের কাজ অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখবে পাকিস্তান। আরও কি বলা হয়েছিল? বলা হয়েছিল পাকিস্তানের জবাব দেবে ফুল ফোর্স অ্যাক্রস দ্য কমপ্লিট স্পেকট্রাম অফ ন্যাশনাল পাওয়ার। বাংলায় যার অর্থ রাষ্ট্রের হাতে থাকা রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক শক্তির সব কিছু দিয়ে উত্তর দেয়া হবে, মানে সরাসরি যুদ্ধের হুমকি। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি সিন্ধুর তীরে এক জনসভায় দাঁড়িয়ে বলেন, সিন্ধু আমাদেরই থাকবে। এই নদীতে হয় পাকিস্তানের জল বইবে, নয় ভারতীয়দের রক্ত বইবে। বিলাওয়াল প্রাক্তন বিদেশমন্ত্রী এবং পাকিস্তানের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা হওয়ায় বক্তব্যটির কূটনৈতিক গুরুত্ব খাটো করে দেখা যায় না। পরবর্তী সময়ে বিলাওয়াল আরও বলেছিলেন, ভারত ন্যায্যভাবে জল ভাগ না করলে পাকিস্তান 3টে নদী নয়, মানে সিন্ধুর তো 6টি নদী, 3টে বাংলাদেশ এই ভারতের দিকের জল দেয় আর 3টে ভারতের মধ্যে দিয়ে গিয়ে পাকিস্তানের দিকের জল দেয়। তো এই 6টি নদীর জলই আমরা পুরো ছিনিয়ে নেব বলেছিল বিলাওয়াল ভুট্টো। 2025 সালের আগস্টে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেন, সিন্ধুর জল আমাদের, আর সেই জলের এক ফোঁটাও ভারতকে নিতে দেব না। তিনি হুঁশিয়ারি দেন, পাকিস্তানের জল বন্ধ করলে বা ভারতকে ডিসিসিভ রেসপন্স বা উপযুক্ত জবাব দেয়া হবে। এরপর পাকিস্তানের সেনাপ্রধান, এখনকার ফিল্ড মার্শাল আসিম মনির, একটা যুদ্ধে হেরে যাওয়ার পর সেই যুদ্ধের সেনাপতির ফিল্ড মার্শাল পায়, এটা আসিম মনির দেখিয়ে দিয়েছেন। তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলেন, ভারত যদি সিন্ধুর জল আটকাতে কোনো বাঁধ তৈরি করে তাহলে পাকিস্তান অপেক্ষা করবে বাঁধটি তৈরি হওয়া পর্যন্ত, তারপর 10খানা মিসাইল দিয়ে সেটি ধ্বংস করে দেব। তিনি আরও বলেন, সিন্ধু নদ ভারতের বাবার সম্পত্তি নয়। এই বক্তব্যের পিঠোপিঠি ফিল্ড মার্শাল মনির আরও হুমকি দেন, মনে রেখো আমাদের কাছে অ্যাটম বোম আছে। আমরা যদি মনে করি আমরা ডুবে যাচ্ছি, তবে অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে ডুবব। মনে আছে কথাগুলো? গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, যদি আমার কথা বিশ্বাস করতে কষ্ট হয়। মুনির ভুলে গিয়েছিলেন ওই বোমা ভারতের কাছেও আছে এবং বিশ্বের অস্ত্র ভাণ্ডারের খোঁজ রাখে যারা, তাদের হিসেবে পাকিস্তানের তুলনায় ভারতের কাছে ওই বোমা বেশ কিছু বেশি আছে। আর ভারত সেগুলো শোকেসে সাজিয়ে রাখার জন্যেও তৈরি করে রাখেনি। এবং এসব হুমকি ধমকির পাশাপাশি পাকিস্তান অন্য ব্যবস্থাও নিয়েছিল। ভারত চুক্তি রাখলে তারা বিশ্বব্যাংক ও চুক্তির বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় যাবে, তারা আন্তর্জাতিক সালিসি আদালতে যাবে, অন্যান্য আইনি পথ নেবে।
জাতিসংঘ এবং বন্ধু দেশগুলোর কাছে বিষয়টা তুলবে। পাকিস্তানের একজন মন্ত্রী রয়টার্সকে বলেছিলেন, ভারতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। ভারত মুখে বলে না, কিছু বলেও নি, কারণ ভারত ঘেউ ঘেউ করে না, দরকার হলে কামড়ে দেয়। সেটা অপারেশন সিন্দুরে বুঝিয়ে দিয়েছে। আর পাকিস্তান হলো কি, সেই প্রবাদের মতো, এ বার্কিং ডগ নেভার বাইটস, যা বাচ্চা ঘেউ ঘেউ করগে যা। সেই থেকে পাকিস্তান ঘেউ ঘেউ করছে, সারা দুনিয়াতে যেখানে সুযোগ পাচ্ছে সেখানে গিয়ে ঘেউ ঘেউ করছে। জাতিসংঘে গেছে, আমেরিকার কাছে গেছে, পশ্চিমী দুনিয়ায় গেছে, চীনের কাছে গেছে, সব জায়গায় গেছে। এবং অতি সম্প্রতি গেছে ক্যানাডায়। ক্যানাডার সাথে ভারতের সম্পর্ক এখন একটু ভালো হচ্ছে। জাস্টিন ট্রুডোর সময় যতটা খারাপ হয়েছিল সেটা আর নেই। সুতরাং এই অবস্থায় যদি ক্যানাডা একটু হাত দেয়, এখানে মাথা রাখে, তাহলে পাকিস্তানের সমস্যাটা মেটে, মানে যদি সিন্ধু নদীর জল পাওয়া যায় সেইটা। কিন্তু সেই জন্য সব জায়গায় গিয়ে পাকিস্তান কাতর আবেদন করছে আর ঘেউ ঘেউ করে যাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কুকুর যেমন ক্লান্ত হয়ে যায়, তখন তার ঘেউ ঘেউ পাল্টে গিয়ে কি হয়, কুঁই কুঁই। তেমন অবস্থা এখন পাকিস্তানের। আমেরিকা, জাতিসংঘ, কোথাও কোনো সুরা হয়নি। ভারতের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের কারণ এতটাই ন্যায্য, সেটা মেনে নিয়েছে সারা পৃথিবী। তাই কেউ মধ্যস্থতা করতে আসছে না, মধ্যস্থতার কথাও কেউ বলছে না। ওদিকে পাকিস্তানে জলের হাহাকার, এখন শয়নে স্বপনে দুঃস্বপ্নে দেখছে জল নেই, জল নেই, শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের সমস্ত মাটি, ক্ষেত, ফসলের জায়গা। এই দৃশ্যের বা এই পরিস্থিতির আর এক পর্ব কি পশ্চিম সীমান্তের মতো ভারতের পূর্ব সীমান্তে অভিনীত হতে চলেছে। পাকিস্তানের চেয়ে বহুগুণ খারাপ পরিস্থিতি কিন্তু বাংলাদেশের হবে, আর সেটা হতেও চলেছে। পাকিস্তানের কি অবস্থা, সিন্ধু অববাহিকার 3টি নদীর জল ভারত কিন্তু এখনো বন্ধ করেনি। বন্ধ করার মতো পরিকাঠামো পুরো এখনো তৈরি নেই ভারতের। জল ধরে রাখার জন্য জলাধার তৈরি করতে হবে, কিন্তু ভারত এখন শুধু তথ্য লেনদেন আদান প্রদান করেছে সিন্ধু নদীতে পাকিস্তানের সঙ্গে, তাতেই গেল রব উঠেছে পাকিস্তানে। আর বাংলাদেশে কি অবস্থা, বাংলাদেশে গঙ্গা তিস্তায় ভারত চাইলে এই মুহূর্ত থেকেই হাহাকার তৈরি করে দিতে পারে। গজলডোবা তৈরি আছে ভারতের তিস্তার জন্যে, সেখানে আবার নতুন করে 2টো ক্যানাল খুঁড়ে সেখান দিয়ে জল নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে রেখেছে ভারত, করতে চলেছে। এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের এই বাজেটে তার জন্য 11,000 কোটি টাকা বরাদ্দ করেছে। আর গঙ্গা ফারাক্কা তৈরি, শুধু বন্ধ করো বললেই ব্যাস, গেট বন্ধ, জল যাবে না। আবার সেই 96 সালের আগের হালে ফিরতে হবে বাংলাদেশকে। 96 সালে শেখ হাসিনা 30 বছরের চুক্তি করেছিলেন, সেই চুক্তি শেষ হচ্ছে। এটা 26-এর শেষ জুলাই, ডিসেম্বর খুব দূরে নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর সেরে সৌদি যাচ্ছেন। ভারত অনেক দূরের দেশ তো, তাই সময় করে উঠতে পারছেন না যাওয়ার। এবং বাংলাদেশের কেউ এখনো এসে ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনাই করছে না। ভারত বড় শত্রু দেশ তো, তাই বন্ধুত্ব তো করার কথা ভাবছেন না তারেক রহমান। তবে বাংলাদেশের চিন্তায় ভাবনায় কিন্তু পাকিস্তানের সন্ত্রাসী মতবাদ দেখা যাচ্ছে। পহেলগাঁও তৈরির সাহস এখনো জোগাড় করে উঠতে পারেনি বাংলাদেশ, তাই চীন, পাকিস্তান, তুরস্কের ঘাড়ে ভর করে চলছে তার ভারত বিরোধিতা। আর যে ভাষায় হুমকি দিয়েছে বিলাওয়াল ভুট্টো, শাহবাজ শরীফ, আসিম মুনির, সেই একই রকমের ভাষা শোনা যাচ্ছে
তারেক রহমানদের মুখে এখনো শোনা যাচ্ছে না, তবে বাংলাদেশের জামাত, এনসিপি, প্রাক্তন সেনাদের মুখে সেই একই ভাষা শোনা যাচ্ছে। জমিনি পরিস্থিতিতে প্রায় এক জায়গায় পাকিস্তানের সঙ্গে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সুতরাং সিন্ধুর হাল গঙ্গা তিস্তাতেও যে হতে চলেছে অনিবার্য। শুধু ঘোষণাটাই করেনি এখনো ভারত, বাকি রেখেছে। পাকিস্তানকে যেমন বাঁচাতে পারেনি চীন, বাংলাদেশকেও বাঁচাতে পারবে না চীন পাকিস্তান। মিলিয়ে নেবেন কথাটা। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো এই আমাদের প্রতিবেদন তা কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। ধন্যবাদ।